আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের খবরের বিশেষ আয়োজন প্রার্থীদের নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আশরাফুদ্দিন মাহদী। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা যদি শুরুতেই একটি প্রশ্ন নিয়ে আসি যে আজকে যে নিউ ইয়র্কের ঘটনাটা ঘটলো এনসিপির ২ জন নেতার সাথে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন যে একটি দেশের উপদেষ্টা সফরসঙ্গী ছিল তারা, সেই উপদেষ্টা সফরসঙ্গী হয়ে যদি নিরাপত্তাহীনতা থাকে বা এমন অবস্থা হয়, তাহলে এটা আমাদের দেশের জন্য কতটা লজ্জাজনক বিষয়? ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ আমাদের এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব জনাব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার উপর যেভাবে আক্রমণ করা হলো এবং যেভাবে অপমান অপদস্থ করা হলো, এইটা আসলে বাংলাদেশে আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক দল ছিল না, তারা যে একটা সন্ত্রাসী সংগঠন ছিল, এটারই একটা মহড়া তারা আবার দেখানোর একটা সুযোগ পেল। আমেরিকার মতো দেশ যেখানে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা এটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আসলে তাদের যেই চরিত্র, মানুষের উপর হামলে পড়া এবং তাদের কুৎসিত চরিত্রটাকে সামনে নিয়ে আসা, সেটাকে তারা আজকে সুযোগ পেয়ে সেটারই একটা বহিঃপ্রকাশ তারা দেখালো। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের ব্যাপারে যদি আমরা জিরো টলারেন্সে না যেতে পারি, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি আরও বৃহৎ আকারে, আরও কুৎসিতভাবে, আরও জঘন্যভাবে, আরও ধৃষ্টতারূপে বাংলাদেশেও তারা অচিরেই দেখাতে চায়। এবং এর মাধ্যমে প্রমাণিত হলো আওয়ামী লীগ যেই ১৭০০ লাশের উপর দিয়ে, বা মতান্তরে অনেকে বলেন ১৫০০ শহীদের রক্তের উপর দিয়ে তাদের বিদায় নিতে হয়েছে, তাদের ক্ষমতাচ্যুত হতে হয়েছে, এই পুরো ঘটনায়, এই বিশাল হত্যাযজ্ঞের পরেও তাদের যে বিন্দুমাত্র অনুশোচনা নেই, সেটাই আজকের ঘটনায় তারা আবারও প্রমাণ করলো। এবং তারা বুঝিয়ে দিল, তারা যদি কখনো সুযোগ পায়, তাহলে গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিল, গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল, তাদের সাথে তারা কী ধরনের আচরণ করবে এবং তাদের উপর তারা কতটা জঘন্যভাবে চড়াও হবে, কতটা বিভৎস রূপ দেখাবে, সেটাই আসলে আজকের ঘটনায় তারা আরও একবার প্রমাণ করলো। আমরা গত ১ বছর ধরেই, এমনকি গণ অভ্যুত্থানের পর থেকেই, যখন আমাদের জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম ছিল, পরবর্তীতে আমাদের যখন রাজনৈতিক দল হয়, এনসিপি গঠন হয়, প্রত্যেকটা সময় আমরা সরকারের কাছে বিচার এবং সংস্কারের দাবিটা তো এখন বেশি উচ্চারিত হচ্ছে, কিন্তু আমরা একই সাথে বিচারের কথাটাও বারবার বলে আসছিলাম যে আওয়ামী লীগ যে এতগুলো লাশের উপর দিয়ে গণ অভ্যুত্থানকে আমরা সফল করলাম এবং আওয়ামী লীগকে বিদায় করলাম, ক্ষমতাচ্যুত করলাম, সেই আওয়ামী লীগ এবং সেই খুনি হাসিনা, তাদের বিচার যদি বাংলার মাটিতে না হয়, তাহলে আমরা আসলে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছি, আমরা যারা সামনের সারিতে ছিলাম, তাদের জীবন শঙ্কার মুখে পড়বে। এবং এটা জুলাইয়ের সাথে হবে সবচেয়ে বড় গাদ্দারি। এবং বর্তমান সরকার, ডক্টর ইউনূস, গত ১ বছরে বিচারের যে অগ্রগতি আমরা দেখেছি, সেটাতে আমরা খুবই হতাশ হয়েছি। আমরা যদি বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি দেখতাম, তাহলে হয়তো আজকের এই চিত্র আমাদেরকে দেখা লাগতো না। আপনি গণ অভ্যুত্থানের কথা বললেন এবং হতাশার কথা বললেন। গণ অভ্যুত্থানে যারা সম্মুখ সারিতে ছিল, তাদেরই দল হচ্ছে এনসিপি, এবং সামনে নির্বাচন চলে আসছে, ২০২৬ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনের আগে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে নিজেদের মাঠ গোছাচ্ছে এবং বিভিন্ন প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছে, আপনারা তো এখন পর্যন্ত প্রত্যেকটা নির্বাচন কমিশন থেকে আনতে পারলেন না। তো এটা কি আপনার দলের ব্যর্থতা নাকি এই সরকারের ব্যর্থতা যে একটি নতুন দলকে তারা প্রতীক দিতে এত দেরি করছে? একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে যে শর্তগুলো পূরণ করতে হয়, আমরা সেটা নিয়ে কাজ করছি। এবং আপনার জানা থাকার কথা যে বাংলাদেশে এনসিপি হচ্ছে এমন একটি দল যার দল গঠনের পরে নির্বাচনের আগে সে অন্যান্য দলের মতো এত সময় পায়নি যে সে পুরো বিষয়টা সেভাবে গুছিয়ে নিয়ে আসবে।
প্রথমত এটা একটা আমাদের সীমাবদ্ধতা ছিল, তবে এখানে এই কথাটাও বলতে হয় যে আমরা কিন্তু শুরু থেকেই একদম দল গঠনের পর থেকেই আমাদের দলীয় কার্যক্রমটাকে এমনভাবেই সাজিয়েছি, আমাদের কর্মসূচিগুলো এমনভাবেই সাজানো গোছানো ছিল যে আমরা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে প্রত্যেকটা জেলায় আমাদের বৃহৎ আকারে আমাদের কর্মসূচি ছিল এবং মানুষের সাথে আমরা সংযুক্ত হয়েছি, যুক্ত হয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের কথা শুনেছি। এবং জুলাই পদযাত্রার পরে আমরা এখন উঠান বৈঠক কর্মসূচি দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের কর্মসূচি হচ্ছে। তো মানুষের সাথে আমাদের, মানুষের দুয়ারে যাওয়া, মানুষের কথা শোনা এবং বৈষম্যহীন একটি সমাজ, রাষ্ট্র গঠনে মানুষ আসলে কীরকম একটি দেশ দেখতে চায়, বাংলাদেশটাকে কীভাবে বিনির্মাণ করতে চায়, এই কথাগুলো আসলে মানুষের কাছ থেকে কিন্তু আমরা শুনছি, প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছি। তো সেই জায়গা থেকে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। তবে যেই ধারাবাহিকতা পাড়ি দিতে হয় একটা নতুন দলকে নিবন্ধন পেতে এবং প্রতীক পেতে, সেটা তো একটা সময় সাপেক্ষ বিষয়। এটার জন্য আমাদের কিছু সময় লাগছে, আমরা এই সময়টা দিচ্ছি। তবে এখানে আরও বেশ কিছু বিষয় জড়িত, অর্থাৎ আমাদের প্রতীক না পাওয়া, এটা আমাদের দায়িত্বশীলরাও বিভিন্ন সংবাদ সম্মেলনে, আজকেও আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি বলেছেন, আমাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিষয়টি নোটিস করেছেন এবং এটা এক জায়গায় সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে এই যে প্রতীক না পাওয়া, সেটার পিছনে একটা রাজনৈতিক দূরভিসন্ধি আছে বলে আমরা মনে করি। কারণ আমরা প্রতীক, শাপলা প্রতীক চাওয়ার পরে আমরা বেশ কিছু জায়গা থেকে আমাদের আইনি বৈধতার জায়গাটা এবং এটা দিতে যে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই, সেই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্নভাবে স্পষ্ট করেছি এবং এই বিষয়গুলো আলোচনায় এসছে। অতএব এর পরেও শাপলা প্রতীক দিতে না চাওয়া এবং এটাকে বাধা দিয়ে রাখা, আমরা মনে করি যে এখানে কোনো রাজনৈতিক দূরভিসন্ধি কাজ করছে, যারা আসলে গণঅভ্যুত্থানের পক্ষের কোনো দল রাজনীতিতে সক্রিয় হোক সেটা চাচ্ছে না, তাদের কোনো দূরভিসন্ধি থাকতে পারে। আপনারা তো জুলাই পদযাত্রা করলেন এবং সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন জেলায়, বিভিন্ন মানে সব জেলাতেই মানুষের সাথে আপনারা একসাথে কথা বলেছেন। কি মনে হচ্ছে যে এনসিপি কি 300 আসনে প্রার্থিতা দেওয়ার মতো একটি দল হয়ে উঠবে, বা মানুষ কি তাদেরকে সেভাবে দেখছে, নাকি ভোটের মাঠে সমঝোতার যে বিষয়টা আছে, আসন সমঝোতা, সেটা করলে বেশি ভালো হবে আপনাদের জন্য? আমরা এখন পর্যন্ত ভোটের মাঠে কোনো ধরনের আসন সমঝোতার চিন্তা করছি না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে, এটা মানুষের কাছে গিয়ে কথা বলে, এবং আপনি যদি সাধারণভাবে আমাদের একদম রিক্সাওয়ালাদের সাথে কথা বলেন, সাধারণ দিনমজুরদের সাথে কথা বলেন, খেটে খাওয়া মানুষদের সাথে কথা বলেন, যাদের সাথে আসলে রাষ্ট্রের দূরত্বটা অনেক, রাজনীতিবিদদের দূরত্বটা অনেক, গত 53 বছরে যে বৈষম্যহীন সমাজ আমাদের গড়ার কথা ছিল, আমাদের যেই সাংবিধানিক স্পিরিটের কথা বারবার বলা হয়, সেই সংবিধানকে যেটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই জায়গাটায় আমরা আসলে কোনো সফলতা দেখাইতে পারি নাই। বাংলাদেশটাকে আমরা নাগরিকদের বাংলাদেশ করতে পারি নাই, এবং সেই লক্ষ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টি নাগরিকদের জন্য একটি বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এবং মানুষের সাথে যখন আমরা কথা বলছি, আমরা দেখছি যে তারা এমন একটা রাজনৈতিক শক্তির উত্থান দেখতে চায়, এমন একটা নতুন রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসতে চায়, ক্ষমতায় নিয়ে আসতে চায়, যাদের দ্বারা আসলে বাংলাদেশের মধ্যে একটা পরিবর্তন ঘটবে। আমি নিশ্চিতভাবে এখনই এটা বলতে পারবো না, যেহেতু ভোট এখনো হয়নি, যে এই দলটা এনসিপি হবে। তবে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের মানুষ একটা নতুন রাজনীতি দেখতে চায়। এই পুরাতন রাজনীতির মধ্যে যে আসলে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা থেকে নিয়ে শুরু করে নাগরিকদের উপর রাষ্ট্রীয় দমন পীড়ন জুলুমের যেই ফিরিস্তি, সেটা গত 53 বছরে অনেক লম্বা হয়ে গেছে। মানুষ আসলে এই জায়গাটায় আরেকটা পুনরাবৃত্তি 1400 শহীদের লাশের উপর দিয়ে দেখতে চায় না। তো সেই জায়গা থেকে যখন একটা ক্ষেত্র তৈরি হয়েছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমরা বিশ্বাস করি আমরা যদি জনগণের আস্থা অর্জন করতে পারি, আমরা অবশ্যই ভোটের মাঠে এটার একটা সুন্দর ইতিবাচক প্রতিফলন দেখতে পাবো। ইদানিং যুগপত আন্দোলনের কথা চলছে, জামাত সহ এবং অন্যান্য ইসলামী দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, তো সেখানে এনসিপির নাম এসেছিল। তো সেই যুগপত আন্দোলনে আপনাদের ভূমিকা কি? আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সাথে এনসিপি এক হয়ে নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে, এমন একটি কথাও গণমাধ্যমে আসছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি একটা করে বলি। প্রথমে যুগপৎ আন্দোলনের যে বিষয়টা আসলো, আসলে গণ অভ্যুত্থানের পর থেকেই, বিশেষ করে আমাদের দল গঠনের পর থেকে আমরা
বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসছিলাম। এটা পলিটিক্যাল পার্টিগুলোর একটা রুটিন সিস্টেম যে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বসে, এবং সামনে যেহেতু আমাদের জুলাই সনদ বাস্তবায়নের একটা প্রক্রিয়া এসছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র, জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা বসছি, তো অতএব আমাদের একটা ঐক্যমত্যের জায়গায় আসা দরকার। আমরা আসলে জুলাই সনদটাকে কীভাবে বাস্তবায়ন করব সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বসছিলাম, এবং তারই ধারাবাহিকতায় 8টি দল সপ্তাহখানেক আগে আমাদের একসাথে বসা হয়। এবং সেখান থেকেই আসলে পরবর্তী সময় আমরা মিডিয়াগুলোতে দেখতে পাই যে যুগপৎ আন্দোলন নামের কোনো একটা কিছুকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আসলে দলীয় জায়গা থেকে এবং সাংগঠনিক জায়গা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, এই ধরনের কোনো যুগপৎ আন্দোলনে যাওয়া এবং এটাকে নির্বাচন কেন্দ্রিক কোনো আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা সেই বৈঠকে হয়নি। শুধুমাত্র জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এটাকে কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় সেই সংক্রান্ত একটা আলোচনা এই ক্ষেত্রে একটা ঐক্যমত্য বাস্তবায়নের একটা চেষ্টা ছিল সবগুলো রাজনৈতিক দলের মাঝেই। তো সেখান থেকে যখন বিষয়টা যুগপৎ আন্দোলনের দিকে চলে গেল, এবং এই যুগপৎ আন্দোলনের মধ্যে আপনি দেখছেন যে এখানে নিম্নকক্ষে পিয়ারের মতো একটা বিষয় চলে আসলো। হ্যাঁ, জুলাই সনদের মধ্যে আসলে কি থাকবে কি থাকবে না, যে বিষয়গুলো আসলে অনেকটা মীমাংসিত, অথবা বলা যায় যে যেই আলোচনার টেবিলেই যেই বিষয়গুলো আসলে নাই, সেই বিষয়গুলোকে সামনে এনে অনেকটা বিরোধী দল অথবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে বার্গেনিং টুল হিসাবে এটাকে সামনে নিয়ে আসার একটা প্রচেষ্টা আমরা দেখলাম, যেটা এর পরবর্তী সময় এবং আজকের সময় পর্যন্ত যেটা আস্তে আস্তে অনেকটাই পরিষ্কার হয়ে গেল। তো সেই জায়গা থেকে আমরা কখনোই মনে করি নাই যে যুগপৎ আন্দোলনের মতো কোনো কিছুতে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাটাকে আমাদের রাজপথে নিয়ে আসা উচিত যুগপৎ আন্দোলন বা এই ধরনের কোনো কিছুর মাধ্যমে। সে কারণে আমরা যুগপৎ আন্দোলনে যাই নাই, এবং এটার সবগুলো দাবির সাথে আমরা একমত ছিলাম না। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা জাতীয় ঐক্যমত্য কমিশনে যেহেতু আলোচনার টেবিলেই আমাদের সমাধান হচ্ছে এবং আমাদের সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে আমরা কথাবার্তা বলছি, তো সেই জায়গা থেকে আমাদের আসলে বসে পারস্পরিক একটা সম্মতির ভিত্তিতেই আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন এবং আসা সম্ভব। সেই কারণে আমরা যুগপৎ আন্দোলনে এবং সেটাকে নির্বাচন কেন্দ্রিক কোনো আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার পক্ষে ছিলাম না। আর গণ অধিকার পরিষদের যে বিষয়টা, আচ্ছা, গণ অধিকার পরিষদের সাথে একীভূত হওয়ার যে বিষয়টা আসলো বা আসছে, সেটা আলোচনা চলছে, দ্বিপাক্ষিক আলোচনায় চলছে, এবং এটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও আগ্রহ দেখানো হয়েছে এবং আমাদের পক্ষ থেকেও আমরা আগ্রহ দেখিয়েছি। তবে সেটা আসলে বাস্তবায়ন কিভাবে হবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয় নাই, এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা মনে করছি যে যদি আমাদের আসলে এই একসাথে হওয়ার পিছনে যে মূল উদ্দেশ্য বা যেই মূল আকাঙ্ক্ষাটা যে কারণে, সেটা হচ্ছে আমরা চাই যে তরুণদের যে শক্তিটা ফ্যাসিবাদ বিরোধী সময় দীর্ঘ একটা লড়াই করে জনগণের এই পুঞ্জীভূত ক্ষোভটাকে একটা ফলাফলে রূপান্তরিত করেছে, প্রাথমিক হলেও একটা ফলাফলে রূপান্তরিত যারা করতে পেরেছে, যেই বারুদটাতে যারা আগুন জ্বালাতে পেরেছে, যে তারুণ্যের শক্তি, সেই তারুণ্যের শক্তির একটা জায়গায় আসা উচিত। এবং সেই চিন্তা থেকেই আসলে আমাদের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যেই তরুণদের যেই দল এবং প্ল্যাটফর্মগুলো আছে তাদের সাথে একীভূত হওয়ার একটা প্রাথমিক আলোচনা হচ্ছে। এবং আমরা যদি দেখি যে এর মাধ্যমে আসলে বাংলাদেশে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে তরুণদের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন অভিযাত্রার দিকে যাবে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে যাত্রা শুরু করতে পারবে, সেই জায়গাটায় যদি সব কিছু ঠিকঠাক মতো কাজ করে তাহলে হয়তো আমাদের একসাথে হওয়া হতেও পারে। আপনার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে যদি বলি, যে আপনার যেই পরিবার, আপনি যেখান থেকে এসেছেন, সেটা কিন্তু বাংলাদেশের ইসলামী যে প্রসিদ্ধ রাজনৈতিক দল তাদের মধ্যে একটি, মুফতি আমির রহমতুল্লাহিলের আপনি বংশধর। তো একটা সময় আপনি তো ইসলামী রাজনীতি করেছেনও, সেখান থেকে এনসিপিতে আসার কারণটা যদি আমাদের বলতেন। আচ্ছা, আমি আমার রাজনৈতিক ক্যারিয়ারের শুরুটা তো ইসলামী দলের হাত ধরেই, এবং আমি দীর্ঘ সময় একটা ইসলামী ছাত্র সংগঠনের সাথে ছিলাম, ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলাম। তো সেই জায়গা থেকে ইসলামী দলগুলোর সাথে এবং হেফাজতে ইসলামের সাথেও 2013 সাল থেকেই, যেহেতু আমি লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং দীর্ঘদিন পর্যন্ত লালবাগ মাদ্রাসাই ছিল ঢাকায় হেফাজতের কেন্দ্র, সেই জায়গা থেকে হেফাজতের সাথেও একটা সখ্যতা ছিল, নেতৃবৃন্দের সাথেও একটা ভালো যোগাযোগ ছিল, পরিচয় ছিল। তো আমি আসলে আমার বেড়ে ওঠা সব কিছুই পারিবারিকভাবে তো আছেই, পরিবারের বাইরেও আসলে এই ঘটনা কেন্দ্রিক আমার অ্যাক্টিভিজমটাই বেশি ছিল। তবে 24 গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমি যেটা দেখলাম, বা গণ অভ্যুত্থানের সময়টাতে আমরা যেই চিত্রটা দেখলাম, যে বাংলাদেশ এখনও
আদর্শিক কোনো রাজনৈতিক বর্গের কাছে তার রাজনৈতিক আনুগত্য প্রকাশ করতে প্রস্তুত না। আমি ব্যাপারটাকে আরেকটু সহজ করে যদি বলি যে কোনো ইসলামী দল অথবা বাংলাদেশে বর্তমানে যারা আদর্শ কেন্দ্রিক আদর্শ ভিত্তিক রাজনীতি করছে, ইসলামী দল হোক বা অন্যান্য যে দলগুলো আছে, তাদের মধ্যে যে কোনো একটা আদর্শ নিয়ে যারা কাজ করছেন অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার বিষয়, তারা তাদের আদর্শ বাস্তবায়নের কাজ করে যাবেন। কিন্তু বাংলাদেশে সামাজিক এবং অন্যান্য বাস্তবতাকে যদি সামনে রাখি, বাংলাদেশে এখনও সেই ক্ষেত্রটা প্রস্তুত হয় নাই যে একটা আদর্শ ভিত্তিক রাজনীতির দিকে মানুষ আসলে তার যেই ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা এবং তার যেই ভোটাধিকার এটাকে সে পরিপূর্ণভাবে সেখানে প্রয়োগ করবে এবং তার উপর সে রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণ আস্থা রাখবে, সেই জায়গাটা ওইভাবে গড়ে ওঠে নাই। এইটার জন্য হয়তো আমাদের কি অভাব ছিল, আমাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা ছিল সেগুলো চিহ্নিত করা প্রয়োজন। পাশাপাশি আরেকটা বিষয় আমি খেয়াল করলাম 24-এর পর যে উপলব্ধিটা আমার হলো যে বাংলাদেশে যদি যেই ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে, রাজনৈতিক যে শূন্যতাটা তৈরি হচ্ছে, সেটা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের এমন একটা আস্থার জায়গা তৈরি করতে হবে যেখান থেকে আসলে সমাজের প্রতিটা বর্গের সাথে, প্রতিটা স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে আমরা যোগাযোগটা রক্ষা করতে পারবো। আমরা আসলে তাদেরকে এইটা মনে করাতে পারবো, এই অনুভূতিটা দিতে পারবো যে আমরা তাদেরই একজন। আমরা সুনির্দিষ্ট কোনো আদর্শ বা কোনো রাজনৈতিক বর্গের প্রতিনিধিত্বের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি তাহলে রাষ্ট্রের এবং সমাজের যে অন্য বর্গগুলো আছে তাদের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয় এবং তারা আসলে সেইভাবে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের উপর আস্থা রাখতে পারে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এবং সে কারণে আমি মনে করি যে বাংলাদেশে এখন পর্যন্ত আমি অবশ্যই আদর্শিক রাজনীতির পক্ষে। আদর্শিক রাজনীতি বাংলাদেশে থাকতে হবে এবং ডান বাম ধারা যেই বলয়গুলো আছে তারা তাদের রাজনীতিটা করবে। সেটা আমি চাইলেই মানে এক রাতে শেষ করে দিতে পারবো না বা এটা হয়তো মানে কোনোদিন সম্ভবও না। তবে একই সাথে বাংলাদেশপন্থী যে রাজনীতিটা আপনি যদি এখন পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় যে ধারাটাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ধারাটার প্রবর্তন করেছিলেন, এখন এটা নিয়ে বিতর্ক আছে যে বিএনপি কি সেই ধারার উপর আছে কিনা, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশপন্থী একটা রাজনীতি যদি আপনি বিনির্মাণ করতে চান আপনাকে মধ্যপন্থী এমন একটা বলয় অবশ্যই তৈরি করতে হবে যেই বলয় থেকে আপনি আসলে প্রত্যেকটা প্রতিনিধিত্বশীল সমাজ এবং সমাজের বর্গের সাথে আপনার একটা সম্পর্ক স্থাপন করতে পারবেন এবং সবাই আপনাকে আস্থার জায়গা থেকে আপনাকে নিজের মনে করতে পারবে। আমরা কিন্তু বড় দলগুলোর মধ্যে দেখি যে যারা আদর্শিক রাজনীতি, যে কোনো একটা আদর্শের মধ্যে তাদের রাজনীতিটাকে সীমাবদ্ধ করে না, তারা কিন্তু ডান বাম সব বলয়ের লোকদের নিয়ে একসাথে রাজনীতি করছে এবং সবাই কিন্তু তাদেরকে নিজের একটা রাজনৈতিক দল, একটা আস্থার জায়গা হিসাবে দেখতে পাচ্ছে। তো মেইন স্ট্রিমের জায়গা থেকে বা মূলধারার রাজনৈতিক দলের জায়গা থেকে আমি যদি চিন্তা করি, আমাকে একটু বড় করেই ভাবতে হবে এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতাটা তৈরি হয়েছে সেই রাজনৈতিক শূন্যতাকে যদি আমরা পূরণ করতে চাই আমাদের এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা তৈরি করা দরকার যেখানে আসলে আমরা সমাজের প্রত্যেকটা স্টেক হোল্ডারদের নিয়ে একসাথে কাজ করতে পারবো, একসাথে সমাজ, বৈষম্যহীন সমাজ এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে একসাথে ভূমিকা রাখতে পারবো, যে ভূমিকাটা আমরা গণ অভ্যুত্থানে একসাথে রেখেছিলাম। ইসলামী দলগুলো যদি কথা বলি তাহলে বলতে গেলে সবগুলো দলে কিন্তু আদর্শিকভাবেই রাজনীতি করে থাকে। তাহলে তাদের ইসলামী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভবিষ্যৎ তাহলে কি হবে? যে আপনি যে কথাগুলো বললেন যে ডান বাম সবাইকে মিলিয়ে রাজনীতি করা, এটা তো তারা করছে না বা করতে পারছে না। তাদের তো একটা নির্দিষ্ট আদর্শের উপরে কাজ করছে তারা বা রাজনীতি করছে এবং তাদের দলীয় কর্মী নেতা সেটা সংখ্যাও তো অনেক। তো তাদের ভবিষ্যতে তাহলে কি হবে? এখানে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার যেই পর্যালোচনা, আমার যে গবেষণা, সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে, বিদ্যমান যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে এক প্রকার আমি বলবো, এটা একান্তই ব্যক্তিগত বক্তব্য, আমি বলবো যে অনেক ক্ষেত্রেই তারা ইসলামটাকে তাদের দলের সাথে সীমাবদ্ধ করে ফেলেন। তারা মনে করেন যে তার দলের যেই চিন্তা, তার দলের যে সিদ্ধান্ত, রাজনৈতিক হোক বা সামাজিক হোক বা ধর্মীয় হোক, সে প্রত্যেকটা চিন্তাকে, প্রত্যেকটা সিদ্ধান্তকে
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করে। যদি সেটা রাজনৈতিক চিন্তা হয় বা যে রাজনৈতিক সিদ্ধান্ত হয়, তাহলে কিন্তু সেটাকে আসলে আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তখন কিন্তু একটা বিপদ হবে। আমি এখানে যদি সম্প্রতি যেই ঘটনাটা আমরা দেখলাম যে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ, তো এমন আমরা অনেক ধর্মীয় রাজনৈতিক দলের অনেককে আমরা বলতে শুনলাম যে পিআর পদ্ধতি ইসলাম সমর্থন করে। আবার পিআর পদ্ধতির বাইরেও অনেকগুলো ইসলামী রাজনৈতিক দল আছে, তারা আবার এই বক্তব্য দিল যে পিআর পদ্ধতি ইসলামী দল ইসলাম সমর্থন করে না। তো পিআরটা আসলে অনেকগুলো ফর্মের, পিআরের তো আসলে অনেকগুলো ফর্মেশন বা অনেকগুলো টাইপস আছে। পিআরের কোন জায়গাটাকে আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক ভাবছেন এবং কোন জায়গাটাকে ইসলাম সমর্থিত ভাবছেন, এটা তো আসলে একাডেমিক আলোচনার বিষয়। এখানে তো আসলে বিস্তর আলোচনা আপনি না করলে মানুষ বিভ্রান্ত হবে। কিন্তু মানুষ এটাকে যেই ফ্রেমে দেখলো বা যেই ফ্রেমিংটা করতে চাইলো সেটা তো বিপজ্জনক। তারা করতে চাইলো এমন একটা ফ্রেমিং যে তার দলের সিদ্ধান্ত, তার দল যেহেতু ইসলামী দল, অতএব এই সিদ্ধান্তটা ইসলামিক এবং এই সিদ্ধান্তের বাইরে যারা যাবে তারা ইসলামের থেকে বাইরে চলে গেল। এ ধরনের একটা প্রবণতা কিন্তু আমরা ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখলাম। তো এটার একটা বিপদ হচ্ছে যে আপনি আপনার দলের গণ্ডির মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলছেন। একটা সমস্যা। এই সমস্যাগুলো থেকে আপনি যে প্রশ্নটা করলেন যে তাহলে কি ইসলামী দলগুলোর ভবিষ্যৎ নাই, আমি বলবো অবশ্যই ভবিষ্যৎ আছে। বাংলাদেশে না, শুধু সারা বিশ্বেই এখন ডানপন্থার একটা উত্থান হচ্ছে এবং এটা ক্ষেত্র বিশেষ অবশ্যই ইতিবাচক। এবং তারা যদি আসলেই কোনো দল যদি আদর্শিক রাজনীতি করে সফলতা দেখতে পায়, নৈতিকতার মানদণ্ডে সর্বোচ্চভাবে উত্তীর্ণ হয়, তাহলে সেটা তো সমাজের জন্য অবশ্যই ইতিবাচক। কিন্তু আপনার ডানপন্থা বা আপনার ইসলামপন্থা আপনার দলীয় ডানপন্থা, দলীয় ইসলামপন্থা যখন ইসলামকে সীমাবদ্ধ করে ফেলতে চায়, তখন কিন্তু একটা যে বিপদটা হয়, সমাজের অন্যান্য বর্গ, অন্যান্য দল, অন্যান্য সংগঠন সবাইকে আপনার ইসলাম থেকে বের করে দেওয়ার প্রয়োজন পড়ে। সেটা বিপজ্জনক। এই জায়গা থেকে দলগুলোকে বের হয়ে আসতে হবে। আমরা দেখি যে এর বিপরীত প্র্যাকটিসটাও আছে, যদিও ছোট পরিসরে, কিন্তু এই বিপরীত প্র্যাকটিসটাও আছে যে দেওবন্দি ঘরানার যে কয়টা ইসলামী দল আছে তাদের মধ্যে একটা কমন ডায়ালগ আছে, এরকম কমন একটা প্র্যাকটিস আছে যে তারা প্রত্যেকটা দলকেই হক মনে করে, সত্য সঠিক মনে করে। তো সেই জায়গা থেকে যদি আপনি নিজের দলকেও সঠিক মনে করেন এবং অন্যান্য যেই দলগুলো অপরাপর যেই দলগুলো রাজনীতি করছে, ইসলামী রাজনীতি করছে, তাদেরকেও যদি সঠিক মনে করেন, তখন আর এই বিপদটা আপনার যেই বিপদটা হচ্ছে এই বিপদটা হবে না। তো এই প্র্যাকটিসটা আসলে যতদিন পর্যন্ত বড় পরিসরে না আসবে ততদিন পর্যন্ত সমাজের মধ্যে একটা বিভাজন, আপনার দলীয় সিদ্ধান্তকে কেন্দ্র করে সেটাকে ধর্মীয় লেন্সে দেখে অপরদের মাঝে এবং আপনার মাঝে একটা বিভাজনের রেখা কিন্তু আপনি তৈরি করছেন। সেই জায়গাটা বিপজ্জনক। আমি মনে করি যে ইসলামী দলগুলো এবং ধর্মীয় রাজনীতি যারা করছে তাদের এই জায়গায় একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসতে হবে। এবং আমি একাডেমিক জায়গা থেকে শুধু একটু কথা বলে বিষয়টা শেষ করি যে ধর্ম এবং স্পেসিফিকভাবে ইসলাম কখনোই সিয়াসতের পুরো বিষয়টাকে, রাজনীতির পুরো বিষয়টাকে একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে ফেলে না। একটু সহজ করে বলি, ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা এবং ধর্ম যেটা আপনাকে সবসময় আপনার রাজনীতির বাইরেও আপনার সমাজ, আপনার পরিবার সব কিছুর মধ্যেই সে আপনাকে একটা বড় ফ্রেমের মধ্যে আপনাকে সমাধানগুলো দিয়ে যাবে, আপনাকে আলোকিত করতে থাকবে। কিন্তু আপনার রাজনীতিটাকে যখন আপনি ইসলামকে যখন আপনার রাজনীতির মানদণ্ডে নিয়ে আসবেন বা রাজনীতির শৃঙ্খলে আবদ্ধ করতে চাইবেন যে আমার রাজনীতিটার মধ্যেই ইসলাম থাকতে হবে এবং এর বাইরে যেটা যাবে সেটা ইসলামের বাইরে চলে গেল, তখন আপনি ইসলামকে একটা সংকীর্ণ জায়গায় নিয়ে আসলেন, যেটা বিপজ্জনক। কারণ একটা দেশে তো শুধু মুসলিম থাকে না, অন্যান্য দলের বা অন্যান্য চিন্তা ভাবনার লোকেও তো থাকে। এবং এটা আবার এই একাডেমিকভাবে আলোচনা করতে গেলে অবশ্যই ইসলাম ওই অন্যান্য জনগোষ্ঠী, অন্যান্য যে বর্গের লোকেরা আছে তাদের অধিকারের ব্যাপারেও কথা বলে। কিন্তু আপনার বর্তমান বাস্তবতায় যেটা দেখা যাচ্ছে যে আপনি একটা ইসলামী দলের প্রতিনিধি অথবা কর্মী হওয়ার কারণে আপনার ইসলামটাকে বা আপনি যেটাকে ইসলাম মনে করেন সেটাকে আপনার দলীয় গণ্ডির মধ্যে আপনি আবদ্ধ করে ফেলছেন। অন্যরা যেটা করছে সেটাকে আপনার আপনি ওটাকে নিতে পারছেন না। এটা হয়তো আপনি ধর্মের পরিপূর্ণ ব্যাখ্যা জানেন না বিধায় নিতে পারছেন না। আপনার সীমাবদ্ধতা আপনি স্বীকার না করে বরং অপর যেই চিন্তার মানুষগুলো আছে তাদেরকে আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অপদস্থ করছেন, তাদের বাজে মন্তব্য করছেন, তাদের বিষয়টাকে আপনি কোনোভাবেই গ্রহণ করতে পারছেন না। তো সেটা আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতা, সেটা আপনার সংগঠনের সীমাবদ্ধতা হতে পারে, সেটা তো ইসলামের সীমাবদ্ধতা না।
তো সেই জায়গা থেকে আমাদের বিষয়গুলো দেখতে হবে এবং ইসলামী রাজনৈতিক দলগুলো যখন এই জায়গায় একটা সুন্দর সমাধান নিয়ে আসতে পারবে, আমি মনে করি যে তাদের একটা ভালো মানে সমাজে এবং রাষ্ট্রে তাদের কোন জায়গাগুলোতে কি রোল প্লে করতে হবে এবং তারা সমাজের অন্যান্য বর্গগুলোর সাথে, অন্যান্য চিন্তার মানুষদের সাথে কিভাবে ডিল করবে, তাদের রাজনৈতিক পলিটিক্যাল লাইন আপটা কী হবে, তাদের পলিসি মেকিংয়ের জায়গাগুলো কি হবে। দেখেন গত 1 বছরে যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে খুব কম সংখ্যক ইসলামী রাজনৈতিক দল আছে যেটার বাস্তবতা স্বীকার করতেই হবে যে ঐক্যমত্য কমিশনে যে পলিসি মেকিং নিয়ে এত কথা হলো, রাষ্ট্রের সংস্কার নিয়ে এত কথা হলো, কয়টা ইসলামী দল সেখানে পলিসি মেকিং নিয়ে তাদের নিজস্ব বক্তব্য পেশ করতে পেরেছে? হয়তো অন্য কোনো বড় দলের আনুগত্য করেছে, কোনো একটা দল এই কথা বলেছে, তারা কি আর ভুল বলবে? তাদের আনুগত্য করেছে এই ধরনের। কিন্তু ইসলামের যে একটা নিজস্ব রাষ্ট্রকল্প আছে, একটা প্রকল্প আছে, একটা ইসলামাইজেশন প্রকল্প আছে, সেই জায়গা থেকে আমরা খুব কম দলকেই দেখেছি, হাতে গোনা হয়তো 2-1টা দল থাকতে পারে যারা নিজস্ব কোনো প্রস্তাবনা, পলিসি মেকিংয়ে তাদের কোনো রোল প্লে করতে পেরেছে। তো সেই জায়গাগুলোতে আমাদের আরও কাজ করতে হবে, ইসলামপন্থী দলগুলোকে আরও কাজ করতে হবে এবং যতদিন পর্যন্ত এই জায়গায় আসলে আমরা গঠনমূলক কোনো কাজ না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের আসলে ইসলামপন্থী দলগুলো নিয়ে, ইসলামী দলগুলো নিয়ে খুব বড় ধরনের আশা করা থেকে আমাদের আসলে হয়তো বিরতই থাকতে হবে। এবং আমরা তো ইসলামী দলগুলোকে রাজনীতি করতে দেখছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই। জিয়াউর রহমান যখন সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতিকে বৈধতা দিল, তখনই এলডিপির মাধ্যমে প্রথম ইসলামী দলগুলো আবার সক্রিয় হয় বাংলাদেশের রাজনীতিতে। এরপরে আমরা হাফিজ হুজুরের রাজনীতি দেখেছি, এরপরে 80-র দশকে হাফিজ হুজুরের রাজনীতির একটা সমৃদ্ধ সময় ছিল যখন আলেম ওলামা সবাই এক কাতারে ছিলেন, হাফিজ হুজুরের নেতৃত্ব সবাই মেনে নিয়েছেন। সেই সময়টাতেই আমরা দেখেছি যে মেইন স্ট্রিমে আসার যতটা কাছাকাছি আলেম ওলামারা ছিল, তার থেকে কিন্তু পরবর্তীতে 90-এর দশকে ইসলামী ঐক্যজোট গঠন এবং 2001-এ 4 দলীয় জোট গঠন, এই জায়গাগুলোতে পরবর্তী প্রক্রিয়াগুলো কিন্তু ওই একতাবদ্ধ থেকে মেইন স্ট্রিমে আসার যে প্রক্রিয়াটা, সেটা পদে পদে সময়ে সময়ে বাধাগ্রস্ত হয়েছে। অর্থাৎ ওই বাস্তবতাকেও যদি আপনি মাথায় রাখেন, তাহলে আজকে স্বাধীনতার 53 বছর পর এসে বা ইসলামী রাজনীতির সময় থেকে নিয়ে যদি ধরি যে 40 বছরের সময়কাল ইসলামী রাজনীতির যে সময়টা, সেই সময়টার একদম শুরুর দশক থেকে নিয়ে আজকে 4র্থ দশকে এসে আমরা কি শুরুর দশকের চেয়ে খুব ভালো অবস্থানে আছি, নাকি আমরা নিজের দলীয় এজেন্ডা বা দলের ক্ষুদ্র স্বার্থগুলোকে এত বেশি প্রাধান্য দেই যে আমরা আমাদের একটা দল যখন একটা মতবিরোধের কারণে ভিন্ন 2টা ভাগ হয়ে গেছিল, সেই 2 ভাগকে আমরা আর একত্রিত করতে পারছি না। বাংলাদেশে কিন্তু আমরা একই নামে 2টা ইসলামী দল এরকম অনেক আছে, বা একই নামে একাধিক কমিটির মানে 4-5টা দল ইসলামী দল, এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আছে। তো সেই জায়গাটাই যখন আমাদের মানে এত ভঙ্গুর অবস্থা এবং ওই জায়গাটায় যখন আমরা সমাধান করতে পারছি না, তখন আমাদের কিন্তু একত্রিত হয়ে, একতাবদ্ধ হয়ে আবার নতুনভাবে ইসলামী রাজনীতিটাকে তৈরি করা, বিনির্মাণ করা এবং ডানপন্থার একটা শক্তিশালী জায়গা তৈরি করা, এটা নিয়ে কিন্তু আমাদের একটা সুচিন্তিতভাবে একটা সুদূর পথ পাড়ি দেওয়ার প্রয়োজন। এবং সেই যে আর আমি এখানে একটা ছোট্ট কথা বলে শেষ করব, এবং যতদিন পর্যন্ত আমরা আসলে সেই পথটা বিনির্মাণ করতে না পারবো বা বাংলাদেশের ইসলামপন্থীরা সেই পথটা বিনির্মাণ করতে না পারবে, ততদিন পর্যন্ত কি আসলে রাজনীতি থেকে, মূলধারার রাজনীতি থেকে আলেম ওলামারা, মাদ্রাসা ছাত্ররা বা যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছে, তারা কি রাজনীতি থেকে সব প্রান্তিক অবস্থানে চলে যাবে? তারা কি সাইডলাইনেই থাকবে? তারা কি মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হবে না? এবং এই মূলধারায় যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অবস্থান তৈরি করতে না পারবো, আমাদের নিজেদের মজবুত একটা গ্রাউন্ড তৈরি করতে না পারবো, আমরা কিন্তু মানে প্রান্তিক জনগোষ্ঠী হিসাবেই বিভিন্ন জায়গায় ট্রিটেড হইতে থাকবো। সম্ভবত এই কারণেই আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে যে এনসিপিতে ধর্মীয় দল থেকে বা যারা কওমি মাদ্রাসার তরুণ ছাত্র আছে, তারা যেভাবে এনসিপিতে যোগ দিয়েছে, যে গণজোয়ার দেখা গেছে, এটা কি সেই আদর্শিক যে একটা সীমাবদ্ধতা ইসলামী দলগুলো, যেটা আগে ছিল না এখন আছে। এবং আমরা দেখেছি যে পূর্বে যখন আপনার নানা হযরত মুফতি আমির রহমতুল্লাহ আলাই কিংবা মুফতি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই, ওনারা যেভাবে রাজনীতি করেছেন, সেই সময় যারা গণজোয়ার ছিল, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এটাই কি এটার মূল কারণ? আপনি যে তখন বললেন যে বিষয়গুলো, এটার কারণটা আমি মনে করি যে শেষে আমি একটা কথা বললাম যে বাংলাদেশি ইসলামী রাজনৈতিক দলগুলো আসলে তাদের ছোটোখাটো যেই বিবাদগুলোর কারণে বিভক্ত হয়েছে, সেই বিভক্তিগুলা ইতিহাস তো বিভিন্নভাবে এখন সোশ্যাল মিডিয়ায় আসে। তো আমাদের তরুণরা
এবং পরবর্তী প্রজন্মের যারা রাজনীতি যুক্ত হবে, অনেকে হচ্ছে, অনেকে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতি যুক্ত হচ্ছে, তারা অবশ্যই তাদের এই যুক্ত হওয়াকে অবশ্যই আমি ইতিবাচকভাবে দেখি। কিন্তু যারা যুক্ত হচ্ছে না তাদের কাছে ওই প্রশ্নগুলো এখনও অমীমাংসিত, যে কেন এই ছোট বিভক্তিগুলো বা এই বিষয়গুলো কেন আমরা মীমাংসা করছি না, কেন 2001 থেকে 6-এর মধ্যে ইসলামী ঐক্যজোটের মধ্যে ভাঙনটা ধরলো, এবং ওই ভাঙনকে কেন্দ্র করে এখনও কেন বিভিন্ন দল তার নিজস্ব ব্যানারে আলাদা আলাদা কাজ করছে। আমরা 5ই আগস্টের পর দেখলাম যে ইসলামী দলগুলো একত্রিত হয়ে ইসলামের জন্য একটি বাক্স পাঠানোর একটা স্লোগান তোলা হলো, কিন্তু সেই স্লোগানটা কেন বাস্তবায়ন হয় নাই, এই প্রশ্নের উত্তরটাকে আমরা আমাদের ছাত্র জনতা বা আমাদের যেই আমাদের ইসলামপন্থী রাজনীতির যেই অনুসারীরা আছে তাদেরকে কি আমরা এই উত্তরটা দিতে পারছি? আমরা তো এই উত্তরটা দিতে পারি নাই। তাহলে এই উত্তর যদি না থাকে এবং এটা যদি অবাস্তব কোনো দাবি হয়, তাহলে এই স্লোগানটা আমরা কেন আনলাম? এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে যে আমরা প্রতিনিয়তই কি এমন কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ অথবা রাজনৈতিক কোনো স্লোগান নিয়ে আসছি কিনা যেটা আসলে আমাদের অনুসারীদেরকে এবং আমাদের জনগোষ্ঠীকে সন্তুষ্ট করতে পারছে না বা সন্তুষ্টিমূলক কোনো উত্তর দিতে পারছে না বা স্বপ্ন দেখাতে পারছে না, সেই প্রশ্নগুলো তৈরি হচ্ছে। আমি মনে করি যে সেই জায়গা থেকেও কিছুটা আমাদের ব্যর্থতা আছে, এবং এই এগুলো কাটিয়ে ওঠাটা আমি মনে করি যে খুব বেশি প্রয়োজন। আমরা যদি দেখি যে যেহেতু সামনে নির্বাচন চলে আসছে এবং অনেকেই আশাবাদী যে এনসিপিটি ভালো করবে নির্বাচনে, কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়গুলো যেসব নির্বাচন হলো ডাকসুতে বা জাকসুতে, সেখানে কিন্তু এনসিপি সমর্থিত যারা প্রার্থী ছিলেন তাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তো এই যে ভরাডুবি বা এই নির্বাচনে ভালো না করার কারণটা কি হতে পারে? ডাকসু নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল আমাদের সমর্থিত প্যানেল, এনসিপি সমর্থিত প্যানেল। আমাদের ছাত্র সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে নির্বাচন করেছে। আমি যদি প্রথমেই বলি, এখানে সময়ের একটা বিষয় ছিল না, আমরা খুবই অল্প সময় পেয়েছি। ছাত্র সংগঠন বলতে আগে আসলে ক্যাম্পাসে পরিচিত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং এই সংগঠনটাকে যখন আমরা একটা কালচারাল সংগঠনে নিয়ে আসলাম এবং পরবর্তীতে ছাত্র সংগঠন হিসেবে যখন আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সূচনা করলাম, এরপর থেকে আপনি যদি দেখেন ডাকসু নির্বাচনের আগে কিন্তু আমরা খুব বেশি সময় পাইনি। এটা একটা যথেষ্ট পরিকল্পনা হাতে নেওয়ার মতো পর্যাপ্ত সময় আমাদের হাতে ছিল না, এটা একটা প্রথম কারণ। আর দ্বিতীয়ত, ছাত্র রাজনীতির দায়িত্ব যাদের হাতে ছিল, এটা আত্মসমালোচনা হিসেবে আমি বলি যে এখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে কিছু কৌশল অথবা অপকৌশল ধরতে না পেরে। আমি বলবো যে বাংলাদেশে তো আসলে 5ই আগস্টের পর থেকে রাজনীতির ডাইমেনশনটা অনেকভাবেই অনেক দিকে ঘুরেছে। ক্যাম্পাসের রাজনীতিটা ছিল একটু অন্যরকম। ক্যাম্পাসে আমরা যেটা শুনলাম 5ই আগস্টের পরে, যেহেতু দীর্ঘ একটা সময় আওয়ামী লীগ বিরাজনীতিকরণের দিকেই, ওই প্রকল্পের দিকেই তরুণ সমাজকে নিয়ে গেছে, এবং বাংলাদেশে আসলে গত 15 বছর রাজনীতিকে ঘৃণা করাটা একটা ফ্যাশনের মতো ছিল। তো সেই তরুণ সমাজ বা সেই ছাত্র সমাজের কাছে গণ অভ্যুত্থানের পরে যখন তারা দেখলো যে এই দেশটাকে তারাই স্বাধীন করেছে বা আমরা তরুণরাই স্বাধীন করেছি, রাজনীতিবিদদের রোলটা আমাদের তুলনায় কম ছিল, সেটা কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে আবার রাজনীতি ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে একটা দোদুল্যমান অবস্থা, একটা কনফিউশনের মধ্যে শিক্ষার্থীরা ছিল। এবং যখন প্রথমবারের মতো ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন কার্যক্রম শুরু করে, তখন সাধারণ শিক্ষার্থী, কোট আনকোট সাধারণ শিক্ষার্থী টার্মটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। যে এখন পরবর্তীতে যখন আমরা নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন মেকানিজম দেখলাম, হলের প্রভোস্ট কারা হইলো, বিভিন্ন কমিটিতে কারা ঢুকলো, সব সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু তখন ঢুকছে, ওই পরিচয়টাই ব্যবহার করে। পরবর্তীতে আমরা একটা সময় গিয়ে দেখতে পাইলাম যে এই সাধারণ শিক্ষার্থীদের যেই বড় বর্গটা, তারা নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের কর্মী। এবং আমি যদি অন রেকর্ডই বলি, এটা এখন ওপেন সিক্রেট যে বেশিরভাগই শিবির সমর্থিত প্যানেল অথবা শিবিরের কর্মীরাই ছিল। শিবির করাটা দোষের কিছু না। এবং আমরা তো আসলে গত 17 বছর যখন অ্যাক্টিভিজম চালিয়েছি, সেটা অনেকেই জানে যে যখন আমরা বিএনপি এবং জামাত দুইটাকে এক বর্গে ব্যবহার করা হতো, মিডিয়াগুলো যখন আওয়ামী মিডিয়া যখন এইভাবে ফ্রেমিং করতো, তখন কিন্তু আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করতাম, আমাদেরকে কিন্তু জামাতের এজেন্ট, শিবিরের এজেন্ট এগুলোই বলতো, এবং এইসব বলে বলে আমাদের উপর জুলুম নিপীড়নের বৈধতা তৈরি করেছে, আমাদের জেলে নিয়েছে, আমাদের গুম করেছে। আমি নিজে 2বার গুম হয়েছি। তো সেই জায়গাটা কিন্তু আছে, শিবিরের প্রতি বিদ্বেষের কোনোই প্রশ্ন নাই।
যদিও এখন মানে কথা বলতে গেলে রাজনৈতিক ভিন্নতা মতভিন্নতার কারণে সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে, মনে করে যে আমরা শিবির বিরোধী, এই সেই এ ধরনের রাজনৈতিক মতভিন্নতা থাকতেই পারে, নিজস্ব একটা মত, নিজস্ব একটা রাজনীতি। আমি তো আর শিবিরের রাজনীতিটা করব না, আমার তো একটা নিজস্ব রাজনীতি আছে। তো সেই জায়গা থেকে একটা সহনশীলতা থাকা প্রয়োজন। আমি যে জায়গাটা বলছিলাম যে পরবর্তীতে যখন আমরা দেখলাম সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যারা কাজ করছে তাদের অধিকাংশই একটা রাজনৈতিক দলের একটা পক্ষের হয়ে পরবর্তীতে নির্বাচনের সময় কাজ করলো, তাহলে এখানে একটা প্রশ্ন হয়, এটা ছাত্র দলের পক্ষ থেকেও প্রশ্ন হয় এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকেই প্রশ্নটা আমাদের যারা দায়িত্বশীলরা ছিল তারা করেছে যে এই নির্বাচন তাহলে নিরপেক্ষ কিভাবে হয়? আপনি যদি সাধারণ শিক্ষার্থীদেরকে এইভাবে পলিটিক্যালি ইউজ করেন, রাজনৈতিকভাবে ব্যবহার করেন, সাধারণ শিক্ষার্থীর টার্মটাকে যদি আপনি রাজনৈতিক ধোঁকা হিসেবে ব্যবহার করেন, তাহলে প্রশাসনের ভিতরে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরে যারা জামাত সমর্থিত ছিল বা জামাতের বিভিন্ন সুপারিশের কারণে সেই দায়িত্বগুলোতে বসেছেন, তাদের নিরপেক্ষতা কেন প্রশ্নবিদ্ধ হবে না? মানে আপনি তো শুরুটাই করেছেন ধোঁকাবাজি দিয়ে, পরবর্তীতে এটাকে মানে আমাদের দৃষ্টিতে আমরা ধোঁকাবাজি বলি, তাদের দৃষ্টিতে তারা কৌশল বলতে পারে, কিন্তু রাজনীতি প্রত্যেকটা দল তো এমনভাবেই করছে। দেখেন, আমি এনসিপির যুগ্ম আহ্বায়ক, কিন্তু আমি যদি এনসিপি গঠনের পরে বলতাম যে আমাদের কমিটিটা আমরা কৌশলগত কারণে আরেকটু পরে প্রকাশ করব, এবং আমি যে যুগ্ম আহ্বায়ক হিসেবে আসি এটা আমি এখন প্রকাশ করতে চাচ্ছি না, কারণ আমার রাজনৈতিক পরিচয় যদি প্রকাশ পেয়ে যায় তাহলে অনেকে এটা ধরে আমাকে টার্গেট করতে পারে। অতএব আমি এখন একজন নিরপেক্ষ সাধারণ জনগণ হিসাবে আমি এখন ফেসবুকে অ্যাক্টিভিজম চালাবো, এনসিপির পক্ষে সম্মতি উৎপাদন করব, এবং পরবর্তীতে একটা সময় গিয়ে আমি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আত্মপ্রকাশ করলাম কিছুদিন গুপ্ত রাজনীতি করে। তো সেটা কি জনগণ ভালোভাবে নিত? মানে আসলে রাজনীতি করতে হলে তো আমাদের প্রকাশ্য আমার পরিচয় আসতে হবে। তো সেই জায়গায় আমাদের দৃষ্টিতে এটা অপকৌশল, বাকি যারা জিতে এসছেন তারা এটাকে কৌশল হিসেবে বলছেন, কিন্তু রাজনীতিতে এই কৌশল কতটুকু ফাংশনাল হবে, কতটুকু আসলে যৌক্তিক এবং কতটুকু নৈতিক, এই প্রশ্নগুলো কিন্তু আসে। সেই কারণে আমরা বলি যে আমরা এই অপকৌশল বা কৌশলের কাছে আমরা হেরে গেছি, কোট আনকোট হেরে গেছি, এবং এইটাকে আমরা আসলে ধরে নিয়েছি যে আমাদের যারা মানে নেতাকর্মীরা ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের, তারা এই কৌশলটা ধরতে ব্যর্থ হয়েছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই প্রশ্নে তারা যে স্ট্যান্ডটা নিয়েছে সেই স্ট্যান্ডটা আসলে শিবিরকেই ফায়দা দিয়েছে, শিবিরের রাজনীতি তৈরি করে দিয়েছে। তো বুঝে না বুঝে এই জায়গাটাতে আসলে শুধু আমরা না, শুধু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ না, অন্যান্য যারা স্বতন্ত্ররা ছিল, আমাদের স্বতন্ত্র প্যানেল থেকে জামালউদ্দিন খালিদ ভাই নির্বাচন করেছেন। তো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আসবে কি আসবে না সেই প্রসঙ্গে কিন্তু অনেকেই একটা, যেহেতু আমি বললাম যে গত 15 বছর একটা ধারাবাহিকতা ছিল, একটা সিলসিলা ছিল, একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে, তো সেই মনস্তত্ত্বের ফায়দাটা পরিপূর্ণভাবে এখানে শিবির সমর্থিত প্যানেলের কাছে গেছে, এবং সেটাই আমি মনে করি যে এটা ধরতে না পারার ব্যর্থতা আমাদের আছে, এবং সেই জায়গা থেকে আমরা আসলে একটা মানে ডাকসুতে একটা মানে ভরাডুবি হলো আর কি। আমাদের অনুষ্ঠানটা যেহেতু প্রার্থীদের নির্বাচনী ভাবনা এই শিরোনামে, তো আপনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কাজ করছেন এবং আমি যতটুকু জানি যে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটের একটি প্রস্তুতি আপনার রয়েছে। এনসিপি থেকে আপনাকে কি কোনো কথাবার্তা হয়েছে যে তারা সমর্থন দিবে বা নমিনেশন দিবে আপনাকে এই আসনে? এনসিপি এখন পর্যন্ত কোন আসনে কাকে নমিনেশন দিবে এটা এখনও ঘোষণা করে নাই, তবে জুলাই পদযাত্রায় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব যারা যে এলাকায় গিয়েছেন এবং যে এলাকায় পদযাত্রা ছিল, যেই জেলাগুলোতে ছিল, সেখানে যারা প্রার্থী হবেন তাদেরকে সবুজ সংকেত দিয়ে এসছেন, তাদেরকে এলাকাবাসীর সাথে পরিচিত করিয়ে দিয়ে এসছেন, এবং সেই বার্তাটা তারা দিয়ে এসছেন। সেই জায়গা থেকে আমি আমার দলের পক্ষ থেকে এই সবুজ সংকেতটুকু পেয়েছি, এবং সেই জায়গা থেকে আমি একদম শুরু থেকেই আমি বলবো যে যেদিন থেকে আমাকে দল থেকে কিছুটা সংকেত দেওয়া হয়েছে, এবং এটা এখনও ফাইনাল না, আনঅফিসিয়ালি বলা হয়েছে, হয়তো আমার থেকে যোগ্য কোনো প্রার্থী থাকলে তাকেও দেওয়া হতে পারে, এবং যোগ্য কোনো প্রার্থী আসলে দলের স্বার্থে আমি তার জন্য জায়গাটুকু ছেড়ে দিতে প্রস্তুত আছি। আমি এখন দলের জন্য, সংগঠনের জন্যই কাজ করছি, এবং সেখানে আমাদের সাংগঠনিক বিস্তার আলহামদুলিল্লাহ অন্যান্য জেলার চেয়েও আমি বলবো যে কিছুটা এগিয়ে আছে। আমার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেটা হচ্ছে সরাইল উপজেলা এবং আশুগঞ্জ উপজেলা, 2 উপজেলা মিলে, এবং এই 2 উপজেলায় এনসিপির আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়ন কমিটি হয়ে গেছে। 2 উপজেলায় যে কয়টা ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি হয়ে গেছে। এখন শুধুমাত্র বিজয়নগরের পরবর্তীতে আপনারা দেখেছেন হয়তো নির্বাচন কমিশনে একটা হট্টগোল হলো, হ্যাঁ একটু হট্টগোল হয়, তো পরবর্তীতে আরও 2টা ইউনিয়ন সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া 2 এর সাথে যুক্ত করা
হবে বা হয়ে গেছে, সেই 2 ইউনিয়নে এখনও আমাদের কমিটি হয়নি। এছাড়া আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক বিস্তার এখন পর্যন্ত অনেক ভালো, এবং আমি প্রত্যেকটা ইউনিয়নেই যে মসজিদগুলো আছে সেটা আমার একটা সুবিধা হয়েছে, যেহেতু আমার দীর্ঘদিন জুমার নামাজ পড়ানোর একটা অভিজ্ঞতা আছে। তো আমি আমার জুমা মসজিদ থেকে একটা সময়ের জন্য ছুটি নিয়ে আমি এখন প্রতিটা জুমা সরাইল অথবা আশুগঞ্জের যে কোনো একটা মসজিদে পড়ানোর চেষ্টা করি। এবং সেটা কোনো রাজনৈতিক, আমি আমার জুমার বয়ানে বা বক্তব্যে এর আগে যে বাংলা বক্তব্যটা দেই, কোথাও আমি রাজনৈতিক কোনো কথা বলি না। আমি বৈষম্যহীন রাষ্ট্র গঠন, সমাজ গঠন, এই জায়গাগুলোতে কথা আমি কোরআন হাদিস থেকেই কথা বলি। আমি শুধু তাদের থেকে একটু দোয়া নিই, তাদের সাথে পরিচিত হই। এবং এই মানে অনেকে বলতে পারেন যে তাহলে মসজিদকে কি রাজনৈতিক উদ্দেশ্যে, এটা একদম ওয়াল্লাহি, এটা আল্লাহকে সাক্ষী রেখেই বলছি যে কোনোদিন কোনো মসজিদের মেম্বার থেকে আমি আমার ভোট চাওয়া তো দূরের কথা, রাজনৈতিক দলের জন্য কোনো সমর্থন আমি চাইনি। সেটা শুধুমাত্র জনগণের কাছ থেকে দোয়া নিতেই আমি গেছি। এবং আমি দেখেছি যেহেতু 2001 থেকে নিয়ে 6 পর্যন্ত ওই আসনে এমপি ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, এবং তার দৌহিত্র হিসাবে মানুষের মধ্যে আমি একটা ভালোবাসা পেয়েছি, এবং মানুষ এখনও তাকে প্রচণ্ড মনে করে, স্মরণ করে। গত মাসের শুরুর দিকে আমি আশুগঞ্জে একটা মসজিদে জুমা পড়াই। তো জুমা পড়ানোর পর এলাকার মানুষজন জিজ্ঞেস করছে কে উনি, তো ওখানে যারা পরিচিত ছিল তারা পরিচয় করিয়ে দিচ্ছেন। তো এক মুরব্বী উনি এসে আমার দাড়িটা ধরলেন, ধরে এখানে উনি তখন অনবরত কাঁদছেন, চোখের পানি পড়ছে ওনার। তো আমার দাড়িটা ধরে উনি বললেন যে আমিনী হুজুর, ওই যে চলে গেলেন, আর দেখলাম না, আর আসছিলাম একবার ওনার মাঠে ওনার বয়ান শুনতে, এরপরে আর ওনার সাথে দেখা হইল না। তো মানুষের এই ভালোবাসাগুলো আমি পাইতেছি। তা আমার মনে হয় যে নির্বাচন তো পরে, নির্বাচন করতে পারি না পারি এগুলো তো পরের বিষয়, কিন্তু মানুষের মধ্যে যেই ভালোবাসাটা আমি পাইতেছি এইটা আমার জন্য যথেষ্ট। এই দোয়াটুকু আসলে আমার জন্য যথেষ্ট। আমি মানুষের যদি খেদমত করার সুযোগ হয়, আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে তো খেদমত করব, কিন্তু এই দোয়াটা আমি মনে করি আমাকে অনেক আগায় দিবে। এবং ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের যেই আপনার যে ইউনিয়ন বা সেখানে যে কটা জেলা রয়েছে, সেখানে মানুষের সমস্যাটা কি আপনি কি করতে পেরেছেন? আমি জুমা পড়ানোর পাশাপাশি প্রতি সপ্তাহে আমি একটা উঠান বৈঠক করার চেষ্টা করি, এবং আমাদের যে ইউনিয়ন কমিটিগুলো হয় সেই কমিটিগুলোর সাথে আমি মত বিনিময় করি এবং তাদের কিছু কাজ আমি বুঝাই দিই। এবং নির্বাচনের প্রস্তুতিও আমি নিচ্ছি। সেখানে আমাদের যে কেন্দ্রগুলো, ভোট কেন্দ্রগুলো আছে সেগুলো কোথায় আছে, এবং সেই কেন্দ্রগুলোকে টার্গেট করে সেখানে কিছু দায়িত্বশীল ঠিক করা, সেটা নিয়ে আমি কাজ শুরু করেছি, যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। পাশাপাশি আমি এখন পর্যন্ত, যেহেতু অনেকে মনে করে যে আমরা কিংস পার্টি, আমাদের সরকার, কিন্তু আসলে আমাদের চাইতে অন্যান্য অনেক রাজনৈতিক দল এখন সরকার থেকে বিভিন্ন যেই কাজগুলো আনা দরকার, যেই কাজগুলো করা দরকার, আমাদের চেয়ে অনেক বেশি অন্যান্য রাজনৈতিক দল করছে। এটা হলো বাস্তবতা। আমরাই বরং এই ক্ষেত্রে অনেক পিছিয়ে। তো আমি হয়তো খুব বেশি কিছু এলাকায় এখনও শুরু করতে পারি নাই। কিছু কিছু জায়গায় যে কাজগুলো আটকে ছিল, হয়তো দায়িত্বশীল যারা আছে, পরিচিত যারা আছে, তাদের মাধ্যমে বলে, ফোন করে বিভিন্ন জায়গায় ডিসি অফিসে বলে গিয়ে, প্রশাসনিক দায়িত্বশীল যারা আছে তাদের সাথে কথা বলে কিছু কাজের গতি হয়তো বেড়েছে। একটা রাস্তার কাজ অনেকদিন ধরে আটকে আছে, সেই কাজটা হয়তো আমি শুরু করিয়ে দিতে পেরেছি। এবং একটা ব্রিজ, এইটার প্রকল্প পাস হয়ে আছে দীর্ঘদিন যাবত, কিন্তু এখান থেকে কোনো দায়িত্বশীল যে এই কাজটাকে একটু ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, এটাকে একটু শুরু করে দেবেন, সেটা হচ্ছিল না। তো আমি সেই জায়গা থেকে এই কাজটুকু একটু এগিয়ে দিয়েছি, এবং মানুষের কাছে গিয়ে আমি সমস্যাগুলো শোনার চেষ্টা করছি যে মানুষ আসলে কী চায়। সরাইল আশুগঞ্জের মানুষের চাহিদা আসলে খুব বেশি না, যেহেতু এটা মেঘনার পার, এবং অনেকগুলো ইউনিয়ন কিন্তু একদম সরাসরি নদীর পাড়ে। এখানে নদী ভাঙনের শিকার হয় অনেকগুলো অঞ্চলের মানুষ। তো সেই জায়গা থেকে যারা নদী ভাঙনের শিকার হয়, তাদের দাবিটুকু হচ্ছে ভাঙনটা রোধ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা। তো এই জায়গা থেকে আমি 2টা জায়গায় আমি ব্যবস্থা গ্রহণ করেছি, এবং পাশাপাশি কিছু ব্রিজের ব্যাপারে তারা করেছে, যে এটা নিয়ে অনেক জনপ্রতিনিধিরা এসেছে, আওয়ামী লীগের আমলে অনেকে এসছে, কিন্তু কেউ আমাদের দিকে তাকায় নেই। আর সরাইল আশুগঞ্জের একটা বড় ধরনের ক্রাইসিস হচ্ছে, এখানে কখনো আওয়ামী লীগ জিতে আসতে পারেনি। আওয়ামী লীগের জিতে আসার জন্য এখানে জাতীয় পার্টিকে ব্যবহার করা লাগছে, বা অন্য প্রক্সি হিসেবে অন্য কাউকে দেয়া লাগছে। কিন্তু এই অঞ্চলটা এত বেশি আওয়ামী বিদ্বেষী
বা এই মানুষ এই মানে বিদ্বেষ বলতে একটা পজিটিভ অর্থে, অর্থাৎ আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ তো থাকাই দরকার। তো তারা আসলে আওয়ামী লীগের প্রতি এতটাই ঘৃণা পোষণ করে যে এটা একদম মার্ক করা, বিশেষ করে সরাইল অঞ্চলটা একদম মার্ক করা ছিল, এবং এই কারণে গত 15 বছর তাদের ওখানে কোনো উন্নয়ন হয় নাই। আপনি চিন্তা করতে পারবেন না যে তারা আশপাশের এরিয়াগুলো কতটা উন্নত হয়ে গেছে শুধুমাত্র মানে আওয়ামী লীগের সাপোর্টার কোনো এমপি বা কোনো ইয়ে থাকার কারণে। আর এই অঞ্চলটা আওয়ামী লীগের প্রতি ঘৃণা থাকার কারণে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াই সংগ্রাম জারি রাখার কারণে তাদেরকে দীর্ঘ সময় উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। ওই যে 2001 থেকে 6 সাল পর্যন্ত আমিনী সাহেব যে কাজগুলো করে রেখে গেছেন, এগুলো কিছু কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে, ওই কাজগুলো ওই পর্যন্ত রয়ে গেছে, ওই রাস্তাগুলোই এখন পর্যন্ত আছে, এরপরে আর। তো সেই জায়গা থেকে আমি কিছু মানুষের সাথে কথা বলে কিছু নোট নিয়েছি, এবং ওই নোটগুলোকে কেন্দ্র করে আমি আমার নির্বাচনী যে ইশতেহারটা সেটা আমি সাজাচ্ছি, এবং এটা নিয়ে আমি আগামী কিছুদিনের মধ্যেই আমি ইনশাল্লাহ আমার নির্বাচনী ইশতেহার, যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে এটা ঘোষণা করে আমি আমার মতো করে সরের আশুগঞ্জে পুরোদমে কাজ শুরু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, এবং আশা করছি যে মুফতি আমির রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক জীবন সেটিকে আপনি নিজের পাথেয় হিসেবে গ্রহণ করবেন এবং আপনার রাজনৈতিক ক্যারিয়ার সামনে এগিয়ে যাবেন। জাযাকাল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।